ভবিষ্যতের কোনো চলমান ঘটনা বোঝাতে গিয়ে কি প্রায়ই মনে হয় কথাটা ঠিকঠাক গুছিয়ে বলতে পারলাম না? আচ্ছা, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই টেন্সটা নিয়েই কথা বলবো যা এই সমস্যার সমাধান করে দেবে আর আপনার ইংরেজি বলাকে করে তুলবে আরও অনেক বেশি সাবলীল। চলুন জেনে নিই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সবকিছু। তো আজকে আমরা কি দেখব চলুন এক ঝলকে দেখে নেই। আমরা একেবারে গোড়া থেকে শুরু করব, মানে এটা কি, তারপর জানব এটা কিভাবে তৈরি করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, আর সবশেষে কিছু সাধারণ ভুল আর ব্যতিক্রম দেখে নিজেদের জ্ঞানটা একটু ঝালিয়ে নেব। প্রথমেই চলুন এর নামটাকেই একটু কাটাছেঁড়া করে দেখি, কারণ নামের মধ্যেই কিন্তু এর আসল পরিচয়টা লুকিয়ে আছে। দেখুন, নামটা কিন্তু বেশ সোজা। ফিউচার মানে তো আমরা জানি ভবিষ্যতের ঘটনা, আর কন্টিনিউয়াস মানে হলো এমন কিছু যা চলছে, মানে চলমান। তো দুটো মিলিয়ে কি দাঁড়ালো? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এই তো। আচ্ছা, আরেকটা নামও কিন্তু এর আছে, ফিউচার প্রগ্রেসিভ। দুটো কিন্তু একদম একই জিনিস, তাই এটা শুনে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। বেশ, তাহলে এর মানে তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো এটা বানাবো কি করে? চলুন এর সহজ ফর্মুলাটা দেখে নেই। এই টেবিলটা খেয়াল করলে দেখবেন সবচেয়ে মজার ব্যাপার হলো সাবজেক্ট যাই হোক না কেন, মানে আই, ইউ বা দে যাই বসান, বেসিক স্ট্রাকচারটা কিন্তু একদম একই থাকছে। এটা কিন্তু ব্যবহার করাকে অনেক সহজ করে দেয়, তাই না? আর ইংরেজিতে কথা বলার সময় যাতে আরও স্বাভাবিক শোনায়, সেজন্য কিন্তু এই কন্ট্রাকশন বা ছোট ফর্মগুলো ব্যবহার করাটা খুব জরুরি। যেমন উইল নটের বদলে ওয়ন্ট বলাটা অনেক বেশি কমন। গঠন তো শিখলাম, কিন্তু আসল কথা হলো এটা আমরা ঠিক কখন ব্যবহার করব। বিশেষ করে পরীক্ষার জন্য এটা জানা কিন্তু খুব দরকারি। চলুন এর 4টে প্রধান ব্যবহার দেখে নেওয়া যাক। এই 4টে ক্ষেত্রই সবচেয়ে বেশি ব্যবহার হয়, আর পরীক্ষায় প্রশ্ন এলে সাধারণত এগুলো থেকেই আসে। প্রথম ব্যবহারটা হলো যখন কোনো কাজ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, মানে কাজটা এক মুহূর্তে শেষ হয়ে যাবে না, বেশ কিছুক্ষণ চলবে। এই উদাহরণটা দেখুন, একেবারে পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে টিমটা 5 থেকে 8 মার্চ একটা কনফারেন্সে যোগ দেবে, মানে এই পুরো সময়টা জুড়েই তাদের যোগ দেওয়ার কাজটা চলতে থাকবে। এবার আসি 2 নম্বর ব্যবহারে। ধরুন ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ চলছে, এমনটা বোঝাতে এটা ব্যবহার হয়। মানে কাজটা ওই সময়ের একটু আগে শুরু হয়েছে আর হয়তো পরেও কিছুক্ষণ চলবে। যেমন ধরুন কেউ যদি বলে দুপুর 2:30-এ ফোন করতে পারবো না, কারণ তখন আমি ইংরেজি পরীক্ষা দিতে থাকব। তার মানে কি, পরীক্ষাটা ঠিক 2:30-এ শুরু বা শেষ হচ্ছে না, ওই সময়ে পরীক্ষাটা চলমান থাকবে। 3 নম্বর ব্যবহারটা আরও মজার। যখন ভবিষ্যতে 2 বা তার বেশি কাজ একই সাথে চলতে থাকবে, তখন আমরা এটা ব্যবহার করি। এই বাক্যটা দেখুন, এখানে জ্যাক একটা প্রেজেন্টেশন দেবে আর স্টিভ ক্লায়েন্টের সাথে মিটিং করবে। দুটো কাজই মঙ্গলবারে একই সাথে চলতে থাকবে। দুটো চলমান ঘটনাকে একসাথে বোঝানোর জন্য দারুণ একটা উপায়। আর শেষ ব্যবহারটা হলো ভদ্রতার খাতিরে। মানে কারো ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে যখন একটু ভদ্রভাবে জানতে চাওয়া হয়, তখন এই টেন্সটা খুব কাজে দেয়। যেমন সরাসরি উইল ইউ চেক ইন আর্লি জিজ্ঞেস করার চেয়ে উইল ইউ বি চেকিং ইন আর্লি বললে প্রশ্নটা অনেক বেশি নম্র শোনায়। এটা বিশেষ করে ফর্মাল সিচুয়েশনে খুব কাজে লাগে। তো ব্যবহার তো শিখলাম, কিন্তু এমন কিছু সাধারণ ভুল আছে যা অনেকেই করে ফেলে। চলুন সেই ভুলগুলো দেখে নিই, যাতে পরীক্ষায় নম্বর কাটা না যায়। সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রমটা হলো স্টেটিভ ভার্ব। মনে রাখতে হবে যে ভার্বগুলো কোনো কাজ না বুঝিয়ে বরং কোনো অবস্থা, অনুভূতি বা মালিকানা বোঝায়, যেমন নো, লাভ, হ্যাভ, সেগুলোর সাথে কখনোই কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় না। এটা একদম 1 নম্বর নিয়ম। এই উদাহরণগুলো দেখুন। ইউ উইল বি লাভিং দিস কার, এটা কিন্তু ভুল, কারণ লাভ একটা অবস্থা বোঝাচ্ছে, তাই বলতে হবে ইউ উইল লাভ দিস কার। একইভাবে নোয়িং না হয়ে হবে নো। আরেকটা খুব কমন ভুল হল প্রশ্ন বানানোর সময় শব্দের ক্রম গুলিয়ে ফেলা। সবসময় মনে রাখতে হবে প্রশ্ন করার সময় উইল কথাটা সাবজেক্টের আগে বসবে। এছাড়াও কিছু ছোটখাটো বানান ভুলও হয়, যেমন টেকের সাথে আইএনজি যোগ করার সময় ই বাদ দিতে হবে। আবার সুইম বা গেটের মতো শব্দের শেষে কনসোনেন্ট ডাবল করতে হয়। আর হ্যাঁ, পজিটিভ শর্ট আনসারে কিন্তু কন্ট্রাকশন ব্যবহার করা যায় না, মানে ইয়েস আইউল বলাটা ভুল। অনেক কিছু তো শেখা হলো, এবার চলুন নিজেদের একটু ঝালিয়ে নেওয়া যাক, তাই না? পরীক্ষার মতো করে দুটো প্রশ্ন সমাধান করি। এই বাক্যটা ভালো করে দেখুন তো, উইল বি গেটিং আওয়ার রেজাল্টস নেক্সট উইক। এখানে কি কোনো ভুল চোখে পড়ছে? একটু বানানের দিকে নজর দিন। ঠিক ধরেছেন, ভুলটা ছিল বানানে।
গেট শব্দটা কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্ট দিয়ে শেষ হয়, তাই আইএনজি যোগ করার আগে শেষের টি অক্ষরটা ডাবল হয়ে গেটিং হবে। আচ্ছা, এবার বলুন তো, কোনো অতিথিকে তার ডিনারের প্ল্যান নিয়ে যদি ভদ্রভাবে জিজ্ঞেস করতে হয়, তাহলে কোনটা বলবেন? একদম ঠিক, উত্তর হবে বি। কারণ আমরা আগেই শিখেছি যে কারো পরিকল্পনা নিয়ে ভদ্রভাবে জানতে চাইলে ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করলে প্রশ্নটা অনেক বেশি মার্জিত শোনায়। তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। এই স্লাইডে থাকা নিয়মগুলোই এই টেন্সটা ভালোভাবে আয়ত্ত করার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হলো, এই নিয়মগুলো জানার পর লেখার বা কথা বলার ধরনে কি কোনো পরিবর্তন আসবে? একটু ভেবে দেখবেন কিন্তু।